আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, শান্তি চেষ্টার মধ্যেই কিয়েভে হামলা। এরপর জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে 20 কোটি 50 লাখ ডলার দিল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব আবারও উত্তাল মণিপুর, রাজ্য জুড়ে ভাঙচুর আগুন। এরপর জানিয়ে দিব সুইডেনের ন্যাটোতে যোগদান, যা বললেন এরদোগান। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম, মোদির সফর ঘিরে যুক্তরাষ্ট্রে বিক্ষোভের প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, শান্তি চেষ্টার মধ্যেই কিয়েভে হামলা। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে শান্তি ফেরানোর প্রচেষ্টায় আফ্রিকার নেতারা যখন কিয়েভ সফর করছেন, তখনই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে এই রাজধানী শহর। গতকাল শুক্রবার সকালে কিয়েভে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়। ইউক্রেন বলছে কয়েক সপ্তাহের মধ্যে কিয়েভে রাশিয়ার বড় ধরনের হামলা এটি। মস্কো শান্তি চায় না, আরো যুদ্ধ চায়। রুশ ক্ষেপণাস্ত্র হামলা আফ্রিকার প্রতি বার্তা, রাশিয়া আরো যুদ্ধ চায়, শান্তি নয়। শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধি দল গতকাল কিয়েভে পৌঁছায়। প্রতিনিধি দলে দক্ষিণ আফ্রিকা, মিশর, সেনেগাল, জাম্বিয়া ও কমোরসের নেতারা রয়েছে। গতকালই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের বৈঠক করার কথা ছিল। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আফ্রিকার প্রতিনিধি দলটি আজ শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা। সেন্ট পিটারবার্গে এই বৈঠক হবে। কিয়েভের মধ্যাঞ্চল অবস্থায় রত রয়টার্সের এক সাংবাদিক গতকাল সকালে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। কিয়েভের মেয়র ভিটালি ক্লিকশো মধ্যাঞ্চলীয় পুদিল জেলায় একাধিক বিস্ফোরণের খবর দিয়েছিল। রয়টার্সের আরেক সাংবাদিক রাজধানীর আকাশে দুটি ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখতে পান, তবে ক্ষেপণাস্ত্র দুটি রাশিয়া ছুড়ছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্স জানায় গাড়ি বহর নিয়ে আফ্রিকার নেতাদের প্রতিনিধি দল কিয়েভে পৌঁছায়। বিমান হামলার সতর্কতা জারি হলে প্রতিনিধি দলটি একটি হোটেলে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলে থাকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক টুইটারে বলেন, শান্তি মিশনের কার্যক্রম ভালোভাবে পরিকল্পনা মোতাবেক এগুচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রা কুলেবা টুইটারে লিখেছেন, কয়েক সপ্তাহের মধ্যে কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। আফ্রিকার নেতাদের কিয়েভ সফরের সময় এই হামলা চালানো হলো। তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলা আফ্রিকার প্রতি বার্তা, রাশিয়া আরো যুদ্ধ চায়, শান্তি নয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে 20 কোটি 50 লাখ ডলার দিল যুক্তরাষ্ট্র। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় ঘাটতি পূরণে সহায়তা করতে আরো 20 কোটি 50 লক্ষ ডলার মানবিক সহায়তার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, এই সহায়তা ওই অঞ্চলের অংশীদার এনজিও গুলোর মাধ্যমে বিতরণ করা হবে। এর উদ্দেশ্য ছিল সংঘর্ষের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে যারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের যোগাযোগ বজায় রাখতে সহায়তা করা। ব্লিংকেন বলেন, আমরা রাশিয়ার আগ্রাসন অবিলম্বে অবসানের জন্য এবং ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানকারীদের বিচ্ছিন্ন প্রবেশাধিকার এবং যারা নিরাপদ এলাকায় যেতে চান তাদের নিরাপদ যাওয়ার সুবিধা নিশ্চিত করার জন্য রাশিয়াকে আহ্বান জানাচ্ছি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসাব অনুযায়ী 20 লাখের বেশি মানুষ দেশে ফিরে পালিয়েছে এবং 15 লাখের বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $2 বিলিয়ন বেশি মানবিক সহায়তা দিয়েছে। এছাড়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের কিছু অংশে দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তিশালী করতে ইউক্রেনকে প্রায় $40 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। আবারও উত্তাল মণিপুর, রাজ্য জুড়ে ভাঙচুর আগুন। জাতিগত সংঘাতে ফের উত্তাল ভারতের উত্তর পূর্বের প্রদেশ মণিপুর।
বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত বিষ্ণুপুর জেলার কুয়াকাটা এবং চুরাচাঁদপুর জেলার কাংভাই এলাকায় বিরতিহীন গুলির শব্দ শোনা গেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টায় একাধিক অভিযোগ পাওয়া গেছে এসব এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, আসাম রাইফেলস, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় টহল দেয়। বুধবার মেইহেই জনগোষ্ঠীর নেতা রঞ্জন সিংহে মণিপুরের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধরা। তার পরপর সহিংসতা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। শুক্রবার সন্ধ্যায় অন্তত 1000 মানুষের একটি দল অ্যাডভান্স হাসপাতালের পাশে প্যালেস কম্পাউন্ডে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করে। পরে র্যাপিড অ্যাকশন ফোর্স জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় আহত হয় 2 বেসামরিক নাগরিক। এদিকে সেনা সূত্রে জানা গেছে 200 থেকে 300 জনের একটি দল সিনজেমাইতে মধ্যরাতের একটু পর বিজেপির অফিস ঘেরাও করে। পরে সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। মণিপুরের প্রধানত সংখ্যাগুরু হিন্দু ধর্মাবলম্বী মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতি বা এসটি তালিকাভুক্ত করার বিরোধী করছে খ্রিস্ট ধর্ম অবলম্বী কুকিরা। গত 3রা মে ভারতের হাইকোর্টে মেইতেইদের তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরকারকে বিবেচনা করতে বলার পর রাজ্যটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। মণিপুরের 2 সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় গত কয়েকদিন ধরে আরো খারাপের দিকে যাচ্ছে। এখন রাজনৈতিক নেতাদের সম্পত্তিকে টার্গেট করছে বিক্ষুব্ধরা। কেন্দ্রে যদিও একটি শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে, তবে রাজ্যটিতে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক। সুইডেনের ন্যাটোতে যোগদান, যা বললেন এরদোগান। ন্যাটোর সদস্যপদ পেতে একই সঙ্গে আবেদন করেছিল 2 নর্ডিক রাষ্ট্র ফিনল্যান্ড ও সুইডেন। একমাত্র তুরস্কের আপত্তির কারণে সামরিক জোটটি সদস্যপদ লাভ করতে পারছিল না। স্টকহোম ও হেলসিঙ্কি সন্ত্রাসীদের মদত দেওয়ার অভিযোগে দেশ দুটির সদস্য হতে আপত্তি জানায় আঙ্কারা। এজন্য 2 দেশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার শর্ত দিয়েছিল তুরস্ক, কিন্তু ফিনল্যান্ড ব্যবস্থা নিলেও সে পথে হাঁটেনি সুইডেন। ফলে ফিনল্যান্ড তুরস্কের সমর্থন নিয়ে ন্যাটোর পতাকা উড়াতে সক্ষম হলেও আটকে আছে সুইডেনের আবেদন। মনে করা হয়েছিল তুরস্কের নির্বাচনের পর সুইডেনের গিল্টু খুলতে পারে, কিন্তু সে আশায় গুরুবালি। নতুন মেয়াদে নির্বাচিত হওয়ার পরও সুইডেনের ব্যাপারে নিজের অবস্থানে অনড় রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। সাফ জানিয়ে দিয়েছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে অনুমোদন দেবে না আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেছেন, আগামী মাসে ন্যাটোর ভিলিনিয়াস শীর্ষ সম্মেলনের সদস্য পদের জন্য সুইডেনের আবেদন সমর্থন করবেন না। এরদোগান বলেন, সুইডেন যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত দেশটি ন্যাটোর সদস্যপদ প্রাপ্তি বিরোধিতা করবে তুরস্ক। ডেইলি সাবা জানিয়েছেন, সুইডেন, ফিনল্যান্ড এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে বুধবার তুর্কি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান। এরদোগান সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা সুইডেনের রাজধানী স্টকহোমে আঙ্কারার বিরুদ্ধে বিক্ষোভ করছে, আর ন্যাটো জোটের মহাসচিব জেমস স্টোলটেনবার্গ আমাকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে আপত্তি তুলে নিতে রাজি করানোর চেষ্টা করছেন। এই অবস্থায় আমরা এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখতে পারি না। মোদির সফর ঘিরে যুক্তরাষ্ট্রে বিক্ষোভের প্রস্তুতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় একাধিক বিক্ষোভের মুখোমুখি হতে পারেন। ওয়াশিংটন থেকে সেই আভাস পাওয়া গিয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মানবাধিকার আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন 22 জুন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। মানবাধিকার আন্দোলন কর্মীরা ইতিমধ্যেই তাদের স্লোগান বেছে নিয়েছেন, প্লাকার্ড, ব্যানার তৈরি করেছেন। তাতে লেখা থাকবে, মোদী স্বাগত নন এবং হিন্দু আধিপত্যের হাত থেকে ভারতকে রক্ষা করো। ওয়াশিংটন থেকে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই কথা জানিয়ে বলা হয়েছে, নিউ ইয়র্কেও এ ধরনের বিক্ষোভ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যার শিরোনাম হাউডি ডেমোক্রেটস। 2019 সালে টেক্সাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে মোদী উপস্থিত ছিলেন। সেখানেই ছিল এই স্লোগান, হাউডি মোদী। ওই অনুষ্ঠানের আদলেই আয়োজন করা হচ্ছে বিক্ষোভ অনুষ্ঠান।
হাউদি ডেমোক্রেটস। সেই হাউদি মোদি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে উঁচু করে তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী হিন্দুতে আপ কি বাত ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিল। ভোটে অবশ্য ট্রাম্প পরাস্ত হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ আগামী সপ্তাহে ওয়াশিংটনে 2002 সালে গুজরাট দাঙ্গা নিয়ে তৈরি বিবিসি তথ্যচিত্রটি দেখানোর আয়োজন করছে। তাতে সাংবাদিক, নীতি নির্ধারক ও বিশ্লেষকের আমন্ত্রণ জানানো হয়েছে। এই তথ্যচিত্রটি ভারতে যাতে দেখানো না হয় সেজন্য মোদী সরকার সচেষ্ট হয়েছিল। তথ্যচিত্রে বলা হয়েছে, মোদীকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা দিতে গুজরাট দাঙ্গা প্রভূত সাহায্য করছে।